তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের 10 নম্বর ক্লাস। যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকের সেরা 400টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি বা প্র্যাকটিস করছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য আলোচনা করছি, যাতে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। পরিষ্কার? তো এর আগে আমাদের অলরেডি কিন্তু এই সিরিজের 9টা ক্লাস দেওয়া হয়ে গেছে। তো যারা ক্লাসে নতুন বা প্রথম আমাদের এই সিরিজটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলো প্রথম থেকে করো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এই 9টা ক্লাসের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে 20টা করে গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন নিয়েছি এবং সেগুলোকে প্র্যাকটিস করেছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সাথে কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে? তো এই 9টা ক্লাসে কিন্তু আমরা প্রচুর জিকে যেগুলো আছে আমাদের গুরুত্বপূর্ণ জিকে বা যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু অলরেডি আমরা প্রচুর রিভিশন এবং প্র্যাকটিস করে ফেলেছি। তো যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তাহলেই কিন্তু তোমাদের সুবিধা হবে। এই ক্লাসগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট সেখানে গেলে তোমরা কিন্তু এই একটা প্লেলিস্ট পেয়ে যাবে, গ্রাম পঞ্চায়েত 400 এমসিকিউ বলে। সেখানে ক্লিক করলে পরপর কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। তো আজকের প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসেও কিন্তু আমরা 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। সেগুলো আমরা প্র্যাকটিস করব, আলোচনা করব এবং তার সাথে কিন্তু এক্সট্রা তথ্য আলোচনা করব। তো ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে দেখো, এবং আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো ক্লাস পিডিএফ পেতে হলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। বাকি আমরা কিন্তু প্রত্যেক ক্লাসে, এই সিরিজের প্রত্যেক ক্লাসে একজনকে কিন্তু আমাদের যে পেইড ডিজিটাল নোটস আছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। তোমাদের কি করতে হবে, ক্লাসটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং আমি ক্লাসের মাঝখানে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করব। সেই প্রশ্নের উত্তর যে সবার প্রথম কমেন্ট করতে পারবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে, তাকে কিন্তু আমাদের ডিজিটাল নোট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা 4 জনকে কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু যেকোনো একজন কিন্তু পাবে। প্রত্যেক ক্লাসে কিন্তু আমরা একজনকে আমাদের যে পেইড ডিজিটাল নোট সেটা কিন্তু গিভঅ্যাওয়ে করছি। তো অবশ্যই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখো। বাকি তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের যে প্রশ্নগুলো আমি যখন বলবো, তোমরা কিন্তু ভিডিওটা পজ করবে। পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে। তারপরে তুমি উত্তর বলেই দেবো। আর তোমরা ক্লাসে শেষে জানাবে যে 20তে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর পেরেছো বা 20তে তোমরা কত পেয়েছো। ওকে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, আগের ক্লাসে আমরা 180 পর্যন্ত করেছিলাম, তো আজকে আমাদের 181 দিয়ে শুরু। 181, মৌলিক কর্তব্য সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে সেটা সংবিধান, মানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, আয়ারল্যান্ড। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার সি, রাশিয়া। তখন এটা ইউএসএসআর ছিল। ঠিক আছে? এখন তো রাশিয়া ভেঙে রাশিয়া হচ্ছে। তো তখন কিন্তু ইউএসএসআর ছিল, সোভিয়েত ইউনিয়ন। তো এখান থেকে কিন্তু মৌলিক কর্তব্য সংবিধান থেকে গৃহীত হয়েছে। ঠিক আছে? ভারতীয় সংবিধানে। ওকে, এবার দেখো, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে যোগ হয় হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। তোমরা মনে করো এই যে 42তম সংবিধান সংশোধনী আইন, এটার মাধ্যমে কিন্তু আমাদের যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা সেটাও কিন্তু একবার সংশোধন করা হয়েছে, যার মাধ্যমে আমাদের প্রিয়াম্বেলে 3টে শব্দ অ্যাড করা হয়েছিল। কী কী শব্দ? একটা হচ্ছে তোমাদের সোশ্যালিস্ট, একটা সেকুলার এবং একটা ইন্টিগ্রিটি। এই 3টে কিন্তু শব্দ অ্যাড করা হয়েছিল। এবং এই যে 42তম সংবিধান সংশোধনী, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এই যে সংবিধান সংশোধনী, এটার মাধ্যমে কিন্তু আমাদের ভারতের সংবিধানে প্রভূত চেঞ্জেস আনা হয়েছিল। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু তোমরা রিকল করতে পারো, এগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এটি সংবিধানের পার্ট নম্বর 4A, 4 নম্বর পার্টে কিন্তু এই যে মৌলিক কর্তব্য রয়েছে এবং অনুচ্ছেদ 51A। পার্ট নাম্বার কত? 4A, এবং আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 51A। এখানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। তো এই যে পার্ট এবং আর্টিকেল, এগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো, প্রথমে কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, তবে 11 নম্বর, মানে বর্তমানে আমাদের 11টা মৌলিক কর্তব্য রয়েছে, তবে প্রথমে কিন্তু 10টা ছিল। 11 নম্বর কবে এসছে? 11 নম্বর যুক্ত হয়েছে কিন্তু 86তম সংবিধান সংশোধনী, যেটা হচ্ছে 2002 সালে কিন্তু হয়েছিল। এর মাধ্যমে 11 নম্বর কর্তব্য যুক্ত হয়েছে। ঠিক আছে? মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, সেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা আমরা অনেকবার ক্লাসে বলেছি। তো এটা কিন্তু পার্ট নম্বর 3তে আর্টিকেল 12 to 35, এটা কিন্তু আর প্রচুরবার বলেছি। তো এগুলো কিন্তু মানে পরীক্ষায় আসলে তোমাদের কিন্তু এগুলো ভুল হওয়ার কথা নয়, কারণ আমরা কিন্তু আগের যে 9টা ক্লাস সেখানে কিন্তু প্রচুরবার এগুলোকে বারবার করে আমরা রিভিশন করেছি। দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নথি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটা কত নম্বর পার্ট? এটা রয়েছে কিন্তু পার্ট নম্বর 4।
কত নম্বর আর্টিকেল? এটা কিন্তু রয়েছে 36 to 51, ঠিক আছে? এরও কিন্তু আর্টিকেলে কিন্তু এই ডিপিএসপি রয়েছে। পার্লামেন্টারি ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। পার্লামেন্টারি ব্যবস্থা রয়েছে ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে আরেকটা জিনিস নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে একক নাগরিকত্ব। আমরা জানি ভারতের একটাই নাগরিকত্ব, তো একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এবং ব্রিটেন থেকে আরেকটা কী জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্লামেন্টারি ব্যবস্থা। এবং আরেকটা জিনিস নেওয়া হয়েছে ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোরটা বলছি, ইকুয়ালিটি বিফোর ল, এই জিনিসটাও কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের রিকল করতে হবে। যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি বলছি। 182, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়? মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান। কী হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, মুর্শিদাবাদে। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাট উৎপাদন করে রাজ্য হচ্ছে এই মুর্শিদাবাদ। ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ, এটা মাথায় রাখবে। কিন্তু রপ্তানি বা যদি বলে যে এক্সপোর্ট সবচেয়ে বেশি কে করে পাট, তাহলে কিন্তু সেটা হবে বাংলাদেশ। হুগলি নদীর তীরে অধিকাংশ পাট কল গড়ে উঠেছে, এটাও কিন্তু আরেকবার পরীক্ষায় দেয়, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। গোল্ডেন ফাইবার নামে পরিচিত পাট, যদি বলে যে গোল্ডেন ফাইবার কী, সেটা হবে হচ্ছে পাট। ভারতে পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ব্যারাকপুরে অবস্থিত, ঠিক আছে? পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য, এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট নেক্সট হচ্ছে 183, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কোন ভিটামিন? প্রশ্নটা মনে হয় একটু অন্য দেওয়া উচিত ছিল। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। এটার উত্তর হবে ভিটামিন বি। তো এই প্রশ্নটা মনে হয় একটু গড়বড় আছে মনে হচ্ছে আমার। দেখো ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এটা খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ এবং এটি তাপে সহজে নষ্ট হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবে, এই পয়েন্টটা কিন্তু পরীক্ষায় দেয়, এই পয়েন্টটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং অভাবে কিন্তু রিকেট রোগ হয়। এবং ভিটামিন ই, একে কিন্তু অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 184, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1948 সালে, 1950 সালে, 1951 থেকে 52, 1953 সালে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে অপশন নাম্বার সি, 1951 থেকে 52 সালে। ঠিক আছে, দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 52 সালে। প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে? সুকুমার সেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। প্রথম লোকসভায় ভোট ছিল, ভোট হয় কত আসনে? উত্তর হবে 489 আসনে। প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং 25 জানুয়ারি এই দিনটাকে কিন্তু ভারতীয় জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত করা হয়, এটাও কিন্তু পরীক্ষায় দেয় স্ট্যাটিক জিকেতে। নেক্সট 185, দেখো কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিল, বা নিজেকে জিন্দাপির যে টাইটেল সেটা দিয়েছিল নিজেই? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত? মুঘল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু জিন্দাপির নামে পরিচিত, বা নিজেকে নিজেকে কিন্তু এই টাইটেলটা দিয়েছিলেন জিন্দাপির। ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত। তিনি 1658 থেকে 1707 পর্যন্ত শাসন করেন এবং আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা, তোমরা এটা কমেন্ট করবে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এই যে দিন ই ইলাহি, এই যে দিন ই ইলাহি, এটা কিন্তু মাত্র একজনই, মানে একজন হিন্দু, তিনি কিন্তু এটাকে গ্রহণ করেছিলেন, তার নাম কি? এটা কমেন্ট করো। এটা যে কমেন্ট করতে পারবে তাকে কিন্তু আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে শর্ত একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু লাইক করে দিতে হবে। ওকে, দেখো তারপরে দেখো, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। শাহজাহান হচ্ছে তাজমহল নির্মাণ করেছিলেন, এটাও কিন্তু দেখে রাখবে, এটা সকলেই আশা করি জানো। নেক্সট 186, দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারী শিল্পের জেলা বলা হয়? হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারী শিল্পের জেলা বলা হয়? উত্তর হবে অপশন নাম্বার এ, হুগলিকে কিন্তু ভারী শিল্পের জেলা বলা হয়। দেখো হুগলি জেলাকে বলা হয় ভারী শিল্পের জেলা। হিন্দুস্তান মোটরস উত্তরপাড়া, যেটা যেটা হচ্ছে হুগলিতেই অবস্থিত। হাওড়াকে বলা হয় শেফিল্ড অফ ইন্ডিয়া, কিন্তু হাওড়াকে বলা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। দুর্গাপুর ইস্পাত দ্রব্যের জন্য বিখ্যাত, দুর্গাপুরকে কী বলা হয়? ভারতের রুর বলা হয়। তো
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য পরিচিত। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 187 দেখো, মানুষের শরীরে কত শতাংশ জল থাকে? এক সেকেন্ড, হ্যাঁ, 50%, 60-70%, 80%, 90%? মানুষের শরীরে কত শতাংশ জল থাকে? মানুষের শরীরে কিন্তু থাকে 60-70% জল। ঠিক আছে, এবার দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়ে 60-70% জল থাকে। রক্তরসে বা প্লাজমাতে প্রায় 90-92% জল থাকে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, এটা মাথায় রাখবে, অঙ্গ। আর যদি বলে যে তোমাদের গ্রন্থি, তাহলে কিন্তু হবে যকৃৎ, এটা কিন্তু মাথায় রাখবে। বা অন্ত অঙ্গ যদি বলে, অন্ত মানে মানুষের দেহের ভিতরে যে অঙ্গ, তাহলে যকৃৎ। বা কোনো গ্রন্থি সবচেয়ে বড় কোনটা, তাহলে হবে যকৃৎ। যদি বলে অঙ্গ নর্মালি, তাহলে কিন্তু হবে ত্বক। এটা কিন্তু পরীক্ষায় দেয়, অনেকে কিন্তু কনফিউজ থাকে, উত্তর ভুল করে দিয়ে আসে। সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, যেটা, আর সবচেয়ে ছোটো হচ্ছে স্ট্যাপিস। এই স্ট্যাপিসটা কোথায় থাকে? স্ট্যাপিস থাকে হচ্ছে আমাদের কানে, এবং ফিমার থাকে আমাদের থাই, সেখানে কিন্তু থাকে উরুতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 88, 188, কত বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয়? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? কত বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয়? উত্তর হবে অপশান নাম্বার সি, 5 বছর অন্তর কিন্তু পঞ্চায়েত নির্বাচন হয়। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে প্রশ্ন নম্বর, এই প্রশ্ন বলছি, পঞ্চায়েত কার্যকাল হচ্ছে 5 বছর। আমরা এই যে পয়েন্টটা, এটা যে কতবার বলেছি তার কোনো ঠিক নেই। এর পরবর্তী ক্লাস থেকে কিন্তু এটা আমি আর মানে এক্সট্রা তথ্য তো আনবো না, কারণ অনেকবার আমরা আলোচনা করেছি, করে ফেলেছি। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তাদের হয়তো এতদিনে পুরোই মুখস্থ হয়ে গেছে। পঞ্চায়েত ব্যবস্থা আনা হয়েছে 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে হয়েছিল। নির্বাচন পরিচালনা করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত 3টে স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। সংবিধানের পাঠ নম্বর 9 কিন্তু পঞ্চায়েতের বিধান রয়েছে। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস প্রচুরবার কিন্তু রিভিশন করেছি। 189, ভারতের রাষ্ট্রপতিকে কে অপসারণ করতে পারে? পারে সুপ্রিম কোর্ট পারে, না সংসদ, লোকসভা, রাজ্যসভা? কে পারে? ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সংসদ। ঠিক আছে, দেখো প্রশ্নটা আবার চলে এসছে, ওটাকে এডিট করা হয়নি। রাষ্ট্রপতিকে যে অপসারণ পদ্ধতি, এটাকে কিন্তু ইমপিচমেন্ট বলা হয়। এটা রয়েছে সংবিধানের 61 নম্বর আর্টিকেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লোকসভা বা রাজ্যসভার যে কোনো কক্ষে কিন্তু এই যে ইমপিচমেন্ট যেটা, সেটা কিন্তু আনা যায় যে কোনো কক্ষে। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর হয়ে থাকে। রাষ্ট্রপতি পদত্যাগ উপরাষ্ট্রপতির কাছে জমা দেয়, এবং উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতির কাছে জমা দেয়, এটা মাথায় রাখবে। আর রাষ্ট্রপতি কিন্তু মানে রিইলেক্ট হতে পারেন, মানে তিনি ধরুন কোনো একটা রাষ্ট্রপতি, তিনি 5 বছর তার কার্যকাল শেষ হলো, তারপরেও কিন্তু তিনি আবার রিইলেক্ট হতে পারেন। এটা কিন্তু রয়েছে 57, মানে 57 নম্বর কিন্তু আর্টিকেলে কিন্তু এটা রয়েছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, রাষ্ট্রপতি কত নম্বর পার্টে রয়েছে? রাষ্ট্রপতি রয়েছে 5 নম্বর পার্টে। দেখো এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 190, নীলদর্পণ কোন নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর? নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছেন অপশন নাম্বার এ, দীনবন্ধু মিত্র। নীলদর্পণ প্রকাশিত হয় হচ্ছে 1860 সালে। এটি নীল বিদ্রোহের পটভূমিতে আলোচনা করা, লেখা হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? রেভারেন্ড জেমস লং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাদ বধ কাব্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা চারানন্দ মঠ এবং বন্দে মাতরম গানটি এখান থেকে নেওয়া হয়েছে, এবং এটা কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার জেতেন, কিসের জন্য? গীতাঞ্জলির জন্য। ঠিক আছে, নেক্সট সাহিত্যে কিন্তু তিনি জেতেন। 191, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতা পিছিয়ে আছে, মানে সাক্ষরতার হারে পিছিয়ে? এটা কিন্তু 2011 যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী কিন্তু এটা। পুরুলিয়া, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, মালদা? পশ্চিমবঙ্গের কোন জেলা সাক্ষরতা সবচেয়ে পিছিয়ে? সেটা কিন্তু হবে অপশন নাম্বার বি, উত্তর দিনাজপুর। সবচেয়ে এগিয়ে কে? সবচেয়ে এগিয়ে হচ্ছে তোমাদের পূর্ব মেদিনীপুর, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি। উত্তর দিনাজপুর জেলা গঠিত হচ্ছে 1992 সালে, এবং জেলা সদর হচ্ছে রায়গঞ্জ। এবং একটা মনে রাখবে যে রায়গঞ্জে কিন্তু যে কুলিক যে পাখিরালয়, সেটা কিন্তু রায়গঞ্জে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 192, দেখো, নিউটন কিসের একক? কাজের একক, বলের একক, শক্তির একক, না ভরের একক? নিউটন কিসের একক বলো? নিউটন হলো অপশন নাম্বার
বি বলের একক। ঠিক আছে, এবার দেখো নিউটন হলো হচ্ছে বলের একক বা ফোর্সের একক। ফোর্সের কিন্তু এটা এসআই একক, কাজ ও শক্তির এসআই একক হচ্ছে জুল, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট এবং ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম। এগুলো কিন্তু দেখে রাখবে, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেয়। এফ ইকুয়ালস টু এম মানে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে 193, পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর থাকে? আমরা এটার অপশান বলবো না, কারণ এটা তো খুবই একটা সোজা প্রশ্ন। এটা হচ্ছে অপশান নাম্বার বি 3টি, কারণ এটা আমরা প্রচুরবার দেখেছি, এগুলো আর বলছি না, এগুলো অনেকবার দেখেছি আমরা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তবে একবার তোমাদের একটা জিনিস রিভাইজ করে দিচ্ছি, রিভিশন করে দিচ্ছি, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা হয় প্রধান, পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি, জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। ঠিক আছে, এটা আর কত বলবো, অনেকবার বলেছি, তোমরা নিজেরাই দেখে নাও। পার্ট নম্বর 9 অনুচ্ছেদটা দেখে রাখতে পারো, 243 থেকে 243 ও হচ্ছে তোমাদের পঞ্চায়েত, এবং 243 243 পি থেকে 243 জেড জি, এটা কিন্তু রয়েছে তোমাদের মিউনিসিপ্যালিটি। ওকে, 1978 সালে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটা কিন্তু 5 বছরের মেয়াদ। প্রথম পঞ্চায়েত কোন জেলা? সেটা হচ্ছে রাজস্থানের নাগর জেলাতে, নাগর জেলাতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 194, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল। কি হবে উত্তর? ভারতের সংবিধানের জনক বলা হয় অপশন নাম্বার বি আর আম্বেদকর। খুব সোজা একটা প্রশ্ন, একটা আমরা সম্ভবত আগেও আলোচনা করেছিলাম। ডক্টর বি আর আম্বেদকরকে ছিলেন যে ড্রাফটিং কমিটির সভাপতি, অর্থাৎ যে খসড়া কমিটি, তার সভাপতি কিন্তু ছিলেন ডক্টর বি আম্বেদকর। খসড়া কমিটি টোটাল মেম্বার কত ছিলেন? মেম্বার ছিলেন টোটাল কিন্তু 7 জন। খসড়া কমিটি গঠিত হয় 29 আগস্ট 1947 সালে। সংবিধান আমাদের গৃহীত হয় কবে? 26 নভেম্বর 1949 সালে। কার্যকর হয় 26 জানুয়ারি 1949 সালে। এটা আমরা আগেও দেখেছি, তাও একবার রিভিশন করে দিচ্ছি, কারণ এই দুটোতে কিন্তু অনেকেই কনফিউজড থাকে। সংবিধান সভার সভাপতি ছিলেন, মানে যদি বলে স্থায়ী সভাপতি তাহলে কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যদি বলে যে অস্থায়ী তাহলে কিন্তু হবে ডক্টর সচিদানন্দ সিনহা। উদ্দেশ্যমূলক প্রস্তাব, যেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, সেটা প্রস্তাব করেন কে? জওহরলাল নেহরু। যে এই যে অবজেক্টিভ রেজলিউশন, এটা কিন্তু বর্তমানে আমাদের যে প্রস্তাবনা, সেটাই কিন্তু এর মানে এখনকার রূপ হচ্ছে প্রস্তাবনা। এটা যদি বলে যে কবে প্রস্তাবিত করা হয় তাহলে কিন্তু হবে 13 ডিসেম্বর 1946। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 195, পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? 20, 22, 23, 25। পশ্চিমবঙ্গে কটা জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে অপশন নাম্বার সি 23টি জেলা বর্তমানে, মানে আরও 7টা হওয়ার কথা ছিল। বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। কালিম্পং সর্বশেষ জেলা, যেটা হচ্ছে 2017 সালে গঠিত হয়। পশ্চিমবঙ্গ যে কিন্তু 5টা প্রশাসনিক বিভাগে বিভক্ত রয়েছে। আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম হচ্ছে উত্তর 24 পরগনা। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে 196, কোন ভিটামিনের তাপ সহ্য করতে পারে না? এটা আমরা কিন্তু একটু আগে দেখলাম এক্সট্রা তত্ত্বতে, এটা হচ্ছে অপশন নাম্বার বি ভিটামিন সি। তাই আমরা আর বেশি গুণ আর অপশান বললাম না। ভিটামিন সি কিন্তু তাপ সহ্য করতে পারে না, এর অভাবে কিন্তু স্কার্বি রোগ হয় এবং এর প্রধান উৎস হচ্ছে লেবু আমলকি, কমলা লেবু, পেয়ারা। ভিটামিন হচ্ছে রেটিনল এবং ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগ হয়। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 197, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? উলার, চিল্কা, ডাল, সম্বর। বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি হবে উত্তর বলো? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে অপশন নাম্বার এ উলার। ঠিক আছে, উলার কোথায় অবস্থিত? উলার হচ্ছে তোমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত উলার। ঠিক আছে, চিল্কা ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ, অর্থাৎ ব্র্যাকিশ ওয়াটার লেক, এটা কোথায়? এটা হচ্ছে ওড়িশায় অবস্থিত। সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম ইনল্যান্ড স্যালাইন ওয়াটার লেক, অর্থাৎ অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোথায়? ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর। এটা কোথায়? এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ডাল হ্রদ হচ্ছে শ্রীনগরে অবস্থিত এবং এটি শিকারা নৌকার জন্য বিখ্যাত, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে দেখো 198, 198তে বলছে ব্রিটিশরা ভারতে কোথায় প্রথম কুঠি স্থাপন করে? সুরাট, মাদ্রাজ, কলকাতা, বম্বে। ব্রিটিশরা প্রথম ভারতে কুঠি স্থাপন করে অপশন নাম্বার এ সুরাটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1608 সালে সুরাটে আসে।
1613 সালে সুরাটে প্রথম কারখানা কিন্তু স্থাপন করে তারা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে 1600 সালে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মাদ্রাজ ফোর্ট সেন্ট জর্জ প্রতিষ্ঠিত হয় 1639 সালে। বোম্বে 1668 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু হাতে আসে বোম্বে, কত সালে? 1668 সালে। কলকাতায় যে ফোর্ট উইলিয়াম সেটা কিন্তু নির্মিত হয় 1696 সালে। এগুলো কিন্তু সালগুলো একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে 199, আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য কোন সংস্থা কাজ করে? WBIDC, FCI, ONGC, SAIL। এটা তো অপশান দেখলেই একটু দেখলেই বোঝা যায়, তাহলে এটা আমি আর বেশি দাঁড়ালাম না। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি পশ্চিমবঙ্গে শিল্প এবং বিনিয়োগের বৃদ্ধির জন্য কাজ করে। এফসিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওএনজিসি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। সেইল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেইলের গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা হচ্ছে দুর্গাপুর এবং বার্নপুরে অবস্থিত। এগুলো কিন্তু দেখে রাখবে। কোন কোন কারখানা সেগুলো কিন্তু আমি আগের ক্লাসে অলরেডি বলেছি। আমাদের আজকে শেষ কোয়েশ্চেন 200 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা হয়েছে? এটা কিন্তু ডিপিএসপির মধ্যে রয়েছে, ডিপিএসপি। তো এটার উত্তর কী হবে? 40, 45, 50, 55। এটার উত্তর হবে অপশান নাম্বার এ, 40-এ কিন্তু এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এগুলো আমি বলে দিলাম। ডিপিএসপি রয়েছে তোমাদের পার্ট নম্বর 4, অনুচ্ছেদ 36 থেকে 51। মৌলিক অধিকার রয়েছে পার্ট নাম্বার 3, 12 থেকে 35। এগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি, তো এগুলো আমরা দেখছি না। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকে আলোচনা। তো আমাদের 400টার মধ্যে কিন্তু 200টা প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা কিন্তু অর্ধেক 50% কমপ্লিট করে ফেলেছি। এর পরের সপ্তাহে আমাদের হয়তো আমরা দুটো করে কিন্তু একদিনে ক্লাস দেবো, যাতে আমাদের এগুলো খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লাসের ভাবনা করছি, যে যার মাধ্যমে তোমাদের আরও কিছু ভালো করে রিভিশন, বা যারা একটু বেসিক্স থেকে শিখতে যাচ্ছ তাদের কিন্তু সুবিধা হবে। তো আজকের ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে জয়েন হয়ে যাও। আর বাকি স্ক্রিনে তোমরা দেখতেই পারছো আমাদের ডিজিটাল নোটস যারা পারচেস করতে চাও তারা কিন্তু করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো, প্রাইস একদম অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারো। দেখো সামনে যেহেতু পরীক্ষা হবে, জানি এখন অনেক কিছু মানে চেয়ারম্যান নেই, পিএসসিতে চেয়ারম্যান নেই, তারপরে হচ্ছে তোমাদের এখনও কোনো নোটিসের তেমন কোনো একটা কিছু দেখতে পাচ্ছি না। তবে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। মানে আমি সারাদিন ওই সব ভিডিও দেখবো যে আজকে বেরোবে কালকে বেরোবে, সেগুলো কিন্তু নয়। পড়াশোনাটা চালিয়ে যাও, বাকি হ্যাঁ ওগুলো দেখো, কোনো সমস্যা নেই, যখন সময় থাকবে তখন দেখো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে এগুলো দেখলে কী হবে, তোমাদের পড়তে ইচ্ছা করবে না। সেক্ষেত্রে যারা পড়ছে এখন, হয়তো তারাও দেখছে কিছু কিছু সময় যখন তাদের ফ্রি সময়, কিন্তু যারা পড়ছে এখন মন দিয়ে, তারা কিন্তু যখন পরীক্ষার ডেট বা নোটিস ফট করে যখন দিয়ে দেবে, তখন যারা এখন শুধুমাত্র দেখেই যাচ্ছে এই বেরাবে বা নোটিস বেরাবে তারপরে পড়াশোনা শুরু করবো, তখন কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে পড়াশোনাটা চালিয়ে যাও, সেটা কিন্তু মেন। ঠিক আছে। আর বাকি অনেক চ্যানেল আছে আমি দেখি, তাদের চ্যানেল দেখলে বোঝা যায় যে মনে হয় যে না কালকেই হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, বা প্রচুর ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা কালকেই হবে। তারা তাদের সেই সব ভিডিওকে দেখে কিন্তু সময়টা নষ্ট করবে না। তারা কিন্তু একদম মানে কী বলবো, এমন ভিডিও কী করে বানায় সেটা আমি জানি না। তবে সেগুলো কিন্তু একদম মানে কিছু বলার নেই তাদের। তো যাই হোক, তো মেন হচ্ছে তোমাদের পড়াশোনা। তোমাদের হাতে তো সেসব নেই যে তোমরা নোটসটা বার করে দেবে বা রেজাল্টটা বার করে দেবে। তাই সেক্ষেত্রে তোমাদের হাতে যেটা আছে পড়াশোনা, তো সেটাই চালিয়ে যাও। ঠিক আছে? বাকি যখন নোটিস বেরোবে বা কোনো একটা পরীক্ষার দিয়ে দেবে তারিখ, তখন কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে পড়াশোনাটা কিন্তু করতে থাকো। ওকে? আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আজকের যে ক্লাসটা সেটা কেমন লাগলো এবং 20-তে তোমরা কত পেয়েছো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।